একটি শহরে বিকি ও নিশা নামে দুজন তরুণ তরুণী ছিল। বিকি ছিল অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান, তার বাবা ছিল পেশায় চা বিক্রেতা। অপরদিকে নিশা ছিল শহরের সবথেকে ধনী ও প্রভাবশালী ঘরের মেয়ে। দুজনে লাইব্রেরিতে যেত বই পড়তে। সেই বই পড়তে পড়তেই তাদের ভিতরে একটি সম্পর্কের সূত্রপাত হয়, যা পরবর্তীতে ভালোবাসার রূপ নেয়। কিন্তু সমস্যা বাধে যখন নিশার পরিবার এই ঘটনাটি জানতে পারে। নিশার বাবা বিকিকে সমাজ থেকে সরিয়ে দেওয়ার জন্য নানান রকমের পন্থা অবলম্বন করতে শুরু করে। অবশেষে বিকি বুঝতে পারে এই লড়াইটা শুধু তাদের ভালোবাসার নয়, এই লড়াইটা সমাজের অসম নিয়মের বিরুদ্ধে। সে মাথা নত না করে লড়াই করতে শুরু করে এবং শেষ অবধি তাদের প্রেম জয়ী হয়, বিকি এবং নিশার মিলন হয়। কি বন্ধুরা, বিকি এবং নিশার এই প্রেম কাহিনী তোমাদের কেমন লাগলো? বিকি ও নিশার এই প্রেম কাহিনীর মতোই 1789 সালে ফ্রান্সের জনসমাজে তৃতীয় সম্প্রদায় কিন্তু বৈষম্যের শিকার হয়েছিল। বিকি যেমন সমাজের অসম নিয়মের বিরুদ্ধে লড়াই করেছিল, ঠিক তেমনই ফরাসি বিপ্লবও কিন্তু তৎকালীন পুরনো ব্যবস্থা বা পূর্বতন সমাজ বা অসিয়া রেজিমের বিরুদ্ধে হয়েছিল। আজকে তোমরা জানতে পারবে নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটিতে প্রথমেই তোমরা জেনে নাও বিপ্লব কি। বিপ্লব হচ্ছে কোনো প্রচলিত ব্যবস্থার অতি দ্রুত আমূল পরিবর্তনকে বিপ্লব বলা হয়। অর্থাৎ সেটি কি ধীরে পরিবর্তন নয়, কিন্তু হঠাৎ হবে এবং গভীরভাবে হবে, সেটি বিপ্লব। সেটি শিল্পে হতে পারে, রাষ্ট্রে হতে পারে, সমাজে হতে পারে। তারপরে জেনে নাও ফরাসি বিপ্লবের সূচনা কবে হয়েছিল। 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে কিন্তু ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল এবং এর মাধ্যমে কি হলো, রাজতন্ত্রের পতন হলো এবং জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা হলো। এরপরে দ্বিতীয় ফরাসি বিপ্লব কবে হয়েছিল? দ্বিতীয় ফরাসি বিপ্লব 1792 খ্রিস্টাব্দে টুইলেরি প্রসাদ আক্রমণের মধ্য দিয়ে হয়েছিল এবং এর ফলে কি হলো, রাজতন্ত্রের অবসান ঘটলো এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলো। এই যে দ্বিতীয় ফরাসি বিপ্লব, এই কথাটি বা এই উক্তিটি করেছিলেন কে বলতো? ঐতিহাসিক লেফেভর। এই যে ফরাসি বিপ্লব হলো, ফরাসি বিপ্লবের মূলে কি কি কারণ ছিল সেটা একবার জেনে নাও। কারণের ভিতরে প্রথমে ছিল সামাজিক বৈষম্য, এটা নিয়ে ভিডিও করা আছে, অবশ্যই দেখে নেবে। তারপরে কি ছিল? অতিরিক্ত কর ব্যবস্থা নিয়েও কিন্তু আলোচনা করা আছে, তোমরা ভিডিওটি দেখে নেবে। 3 নম্বর পয়েন্ট ছিল ভ্রান্ত অর্থনীতি। 4 নম্বরে ছিল রাজনৈতিক স্বাধীনতার অভাব। আর কি ছিল? তৃতীয় সম্প্রদায় কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হতো। আজকে এই দুটো পয়েন্ট কিন্তু অবশ্যই আলোচনা করবো। তার আগে জেনে নাও ফ্রান্সের অসিয়া রেজিম বা প্রাচীন আমল বা পূর্বতন সমাজ, অর্থাৎ প্রাচীন যুগে বা প্রাচীন আমলে ফ্রান্সের সমাজ ব্যবস্থাটা কেমন ছিল। প্রথমে ছিল স্বৈরাচারী রাজতন্ত্র। স্বৈরাচারী রাজতন্ত্র বলতে কি বোঝায়? যে রাজার হাতে সমস্ত ক্ষমতা থাকবে, অর্থাৎ আইন, বিচার, শাসন সবই রাজা নিয়ন্ত্রণ করবে। জনগণের মতামতের কোনো মূল্য সেখানে থাকবে না। প্রতিনিধি সভা বা সংসদের ভূমিকা থাকবে না, অর্থাৎ রাজাই আইন, রাজাই বিচারক। অর্থাৎ রাজা যা বলবে তাই কিন্তু প্রজাদেরকে শুনতে হবে, তাই সকলকে করতে হবে। এটাই ছিল হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্র। অর্থাৎ রাজা যদি বলে এখন তোমার মৃত্যুদণ্ড হবে, তাহলে মৃত্যুদণ্ড হবে। তুমি কোনো রকম বিচার করে আসতে পারবে না তার বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য, রাজা যা করবে তাই হবে। তারপরে কি? দৈব রাজতন্ত্রের ধারণা। দৈব রাজতন্ত্র কেন বলছে? কারণ রাজা নিজেকে বলতো কি, আমি ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বর আমাকে নিযুক্ত করেছে, ঈশ্বর আমাকে নির্বাচিত করেছে এবং আমি জনগণের কাছে কোনো রকম ভাবে দায়বদ্ধ নই। অর্থাৎ রাজাকে যদি কেউ বিরোধিতা করে তাহলে সে ধর্মবিরোধী বলে আখ্যায়িত হবে। এটা ছিল দৈব রাজতন্ত্রের ধারণা। তারপরে কি? সামাজিক শ্রেণী বৈষম্য। তোমরা জানো সমাজ 3টে ভাগে বিভক্ত ছিল। প্রথম সম্প্রদায় যাজক, দ্বিতীয় সম্প্রদায় অভিজাত। এরা ছিল সুবিধাভোগী, এরা সেভাবে কর দিত না। আর তৃতীয় সম্প্রদায় যারা ছিল, যারা বুর্জোয়া, তাদেরকে সমস্ত কর বহন করতে হতো। এর ফলে কি হলো, এই তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে কিন্তু বাকি দুই সম্প্রদায়ের একটা সংঘর্ষ কিন্তু শুরু হয়ে গেল। এখান থেকে ফরাসি বিপ্লবের মেনলি সূত্রপাত হবে, তাই তো? তো এই যে পার্টটা হলো এই যে অসিয়া রেজিম, তো অসিয়া রেজিমের ফলে কি হচ্ছিল, মানে এই ফরাসি বিপ্লবের ফলে এই যে পূর্বতন সমাজ ব্যবস্থা এর অবসান ঘটে একটা আমূল পরিবর্তন আসলো। বোঝা গেল অসিয়া রেজিম? অসিয়া রেজিম কিন্তু মান 2 বা মান 4 কিন্তু আসতে পারে। বোঝা গেল? এবার দেখে নাও ভ্রান্ত অর্থনীতি জাদুঘর রূপে ফ্রান্স বা ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয়, এ নিয়ে ব্যাখ্যা করো। এই ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের লেখা একটা উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশনস। কেন অ্যাডাম স্মিথ ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বললো সেটা একবার জেনে নাও। প্রথমে হচ্ছে ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা। তোমরা ফ্রান্সের কর ব্যবস্থা নিশ্চয়ই জানো, তাছাড়া ভিডিওটা দেখে নিলে তোমরা বুঝতে পারবে কর ব্যবস্থা কি ছিল। প্রত্যক্ষ কর ছিল, পরোক্ষ কর ছিল। দ্বিতীয়ত কি? সরকার বেহিসাবি অর্থ ব্যয় করতো, মানে বিভিন্ন কারণে অযৌক্তিকভাবে তারা কিন্তু অর্থগুলো ব্যয় করে দিত, যেগুলোর কোনো প্রয়োজন ছিল না, সেক্ষেত্রেও কিন্তু তারা অর্থ ব্যয় করতো। এর ফলে তাদের সমস্যা হবে। তৃতীয়ত কি? যুদ্ধনীতির অযৌক্তিকতা। অ্যাকচুয়ালি চতুর্দশ লুই এবং পঞ্চদশ লুই সেই সময় অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যার ফলে ফ্রান্সের রাজকোষ থেকে কিন্তু অনেক অর্থ ব্যয় হয়ে গিয়েছিল। তারপরে রাজকোষের সংকট, অর্থাৎ আর্থিক সমস্যা সমাধানের জন্য ষোড়শ লুইয়ের বিভিন্ন অর্থমন্ত্রীরা কিন্তু
বিভিন্ন রকম পরামর্শ দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু অভিজাতদেরকে দমন করতে পারেনি বা অভিজাতদের কিন্তু অর্থনীতি সন্তুষ্ট করতে পারেনি, যার ফলে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে রাজকোষে। এবার কিন্তু অর্থনৈতিক সংকট কেন হলো? জনসংখ্যা বৃদ্ধি ঘটতে শুরু করলো, মুদ্রাস্ফীতি ঘটলো, যার ফলে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রেও সংকট চলে আসলো। এই সমস্ত কারণগুলো দেখে অ্যাডাম স্মিথ কিন্তু ফ্রান্সকে ভারতীয় অর্থনীতি জাদুঘর করেছে। এরপরে দেখে নাও রাজনৈতিক কারাগার রূপে ফ্রান্স, এই উক্তিটি করেছে কিন্তু ভলতেয়ার। ভলতেয়ার কি বলেছে? স্বৈরাচারী রাজতন্ত্র, অর্থাৎ স্বৈরাচারী রাজতন্ত্র কি রাজার ইচ্ছায় আইন, এখানে বলে দিলাম রাজার হাতে সমস্ত ক্ষমতা থাকবে, আইন বিচার শাসন সবই রাজা পালন করবে, তারপরে জনগণের মতামতের কোনো মূল্য থাকবে না, রাজাই আইন রাজাই বিচার, তাই না? ইন্টেন্ডেন্টের কথা বলেছি, এরা ট্যাক্স আদায় করতে করতে সম্প্রদায়ের কাছ থেকে, এরা অত্যন্ত অত্যাচার করতো। তো এই কারণে কিন্তু জনগণ এদেরকে বলতো রক্তলোলুপ নেকড়ে। তাহলে রক্তলোলুপ নেকড়ে কাকে বলা হয়? ইন্টেন্ডেন্টদের বলা হয়। জনগণ কিন্তু এটা রক্তলোলুপ নেকড়ে বলে ডাকতো। গ্রেপ্তারি পরোয়ানা, যার নাম ছিল লেটার দ্য ক্যাসি, এর ফলে কি হতো? যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে গ্রেপ্তার করা যেত বা আটক করা যেত। লেটার দ্য ক্যাসি, এটা কি? গ্রেপ্তারি পরোয়ানা। রক্তলোলুপ নেকড়ে কাদের বলা হয়? এগুলা 1 বা 2 কিন্তু প্রশ্নগুলো এসে থাকে, ভালো করে দেখবে। এরপরে কি? ন্যায় বিচারের অভাব, অর্থাৎ রাজনৈতিক অধিকার, বাক স্বাধীনতা এগুলা ছিল না বললেই চলে। তো এই সমস্ত কারণে কিন্তু ভলতেয়ার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার রূপে আখ্যায়িত করেছে। এইবার তোমরা জেনে নাও ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করেছিল? বুর্গ রাজবংশ। বুর্গ রাজবংশের যে সমস্ত রাজাগুলো ছিল তাদের সম্পর্কে কিছু মজাদার এবং গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও। প্রথমেই আমরা আলোচনা করবো চতুর্থ হেনরিকে নিয়ে, যে 1589 থেকে 1610 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেছিল, আর তারপরে ত্রয়োদশ লুই, যে 1610 থেকে 1643 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেছিল। এদেরকে নিয়ে অত করার দরকার নেই। কিন্তু এবার যে ব্যক্তি কথা বলবো সে হচ্ছে চতুর্দশ লুই, যিনি 1643 থেকে 1715 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেছিল, এবং চতুর্দশ লুই নিজেকে সূর্য রাজা বলে দাবি করত। বিখ্যাত উক্তি করেছিল আই অ্যাম দ্য স্টেট, অর্থাৎ আমি রাষ্ট্র। চতুর্দশ লুই। তাহলে আই অ্যাম দ্য স্টেট উক্তিটি কে করেছিল, বা আমি রাষ্ট্র উক্তিটি কে করেছিল? চতুর্দশ লুই। এবার মাথায় রাখো এই চতুর্দশ লুই কিন্তু মাত্র 5 বছর বয়সে সিংহাসনে বসেছিল এবং ইউরোপের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম রাজত্ব করেছিলেন। 72 বছর কিন্তু সে সিংহাসনে প্রতিষ্ঠান করেছিলেন, এবং সে জাঁকজমকপূর্ণ ভার্সাই প্রাসাদ তৈরি করেছিলেন। এবার কিছু মজাদার গল্প শুনলাম। এই যে তিনি জাঁকজমকপূর্ণ ভার্সাই প্রাসাদ তৈরি করলেন, এই প্রাসাদটা কিন্তু খুব জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু এই প্রাসাদে কোনোরকম শৌচাগার ছিল না, যদি পাতি ভাষায় বলা যায় মানে পায়খানা করার জায়গা ছিল না। যদি কারো কোনো সমস্যা হতো, কোনো অনুষ্ঠান হতো, হাজার হাজার লোক তো আসতো, কিন্তু পায়খানা করার জায়গা না থাকার জন্য সবাই ভাষায় বাইরে কোনো বারান্দায় বা ঝোপঝোপ করে যায় তাদের কাজ থাকতো। এর ফলে কিন্তু প্রচন্ড দুর্গন্ধ কিন্তু প্রাসাদের ভিতরে প্রবেশ করত। আর এই চতুর্দশ লুই কিন্তু তার সারা জীবনে মাত্র 3 থেকে 4 বার স্নান করেছে। যিনি অবাক হবে, সে স্নান করতো না কেন জানো তো? কারণ তখনকার দিনে চিকিৎসা বিজ্ঞান ছিল অনুন্নত। কারণ সেখানকার ডাক্তাররা বলতো কেউ যদি উষ্ণ গরম জলে স্নান করে তাহলে তার ভিতর দিয়ে রোগ জীবাণু শরীরের ভিতরে প্রবেশ করতে পারে, প্লেগ রোগের জীবাণু কিন্তু শরীরের ভিতরে প্রবেশ করতে পারে। তো সেই ভয়ে সে কিন্তু স্নান করতেন না। এবার স্নানের বদলে কি করতেন? সে সকালবেলায় ঘুম থেকে উঠে রুমালের ভিতরে অ্যালকোহল বা মদ দিয়ে মুখ মুছে নিতেন, এবং দেহের দুর্গন্ধ দূর করার জন্য সবসময় পারফিউম ব্যবহার করতেন। জুতাতে অব্দি পারফিউম দিতেন। তার হাইট ছিল মাত্র 5 ফিট 4 ইঞ্চি। এবার নিজেকে একটু উচ্চতা দেখাতে হবে তো, ওই জন্য সে হিল জুতা করতেন। বুঝতে পেরেছো? এবার সবচেয়ে বড় কথা হচ্ছে সে কিন্তু কোনোদিন দাঁত মাজতেন না। তার দাঁতের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়, এবং তার দাঁত সমস্ত পড়ে গিয়েছিল, এবং তার যে মুখে দুর্গন্ধ, ওই জন্য ওর প্রেমিকা বা ভালোবাসার মানুষটা কেউ ওর সামনে কিন্তু যেত না। এরকম টাইপের একটু ক্যারেক্টার ছিল চতুর্দশ লুই, যে ভাস্করের মতো জাঁকজমকপূর্ণ একটা প্রাসাদ বানালেন, কিন্তু নিজের শরীরের যে যত্ন বা নিজের শরীরের যে সৌন্দর্য প্রদান তার দিকে কিন্তু কখনো খেয়াল করেনি। আরো একটা বড় ঘটনা হচ্ছে সে কিন্তু চুলের মধ্যে আটার গুঁড়া লাগাতো। কেন বলতো? কারণ তাদের স্নান করতে না, তো চুলে উকুন হয়ে যেত, তো মাথা ছিল না, তো ফলস চুল লাগাতো, তো এই আটা ব্যবহার করতো। বুঝতে পেরেছো? আর সবচেয়ে বড় ব্যাপার কি, কৃত্রিম তিল লাগাতো। আগেকার দিনে মানে সেই সমস্ত রাজারা ছিল না, তারা মুখে ভালো মতো মেকআপ করে নিয়ে একটা কৃত্রিম তিল লাগাতো, এই তিল ওদের সৌন্দর্যতা বৃদ্ধি করবে। তো এবার চতুর্দশ লুই সম্পর্কে ইম্পর্টেন্ট ভাবে তোমরা জেনে নাও। চতুর্দশ লুই যখন ঘুম থেকে উঠতেন তখন 100 জন সরকারি কর্মচারী তার সামনে দাঁড়িয়ে থাকতেন। কে তাকে জুতো পরিয়ে দিবে, কে তাকে মুজো পরিয়ে দিবে, কে তার কোটটা আগিয়ে দিবে। মানে সে খুব শো অফ করতে ভালোবাসতো, কারণ জনগণ সামনে থাকতো, তো জনগণের সামনে দেখাতে হবে যে আমি রাজা, আমি সম্রাট। তো ওই নাকি মানে এরকম টাইপের ক্যারেক্টার ছিল চতুর্দশ লুই। কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু প্রচন্ড শক্তিশালী ছিলেন এবং গোটা রাষ্ট্রটাকে কিন্তু এক করে রেখেছিলেন। এটাকে সবাই ভয় পেতেন। তিনি অহংকারী ব্যক্তি ছিলেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যক্তি চতুর্দশ লুই। এনার সময় কিন্তু ফ্রান্সে কিন্তু সেরকমভাবে কোনো অবস্থা সৃষ্টি হয়নি। এরপর আসলে পঞ্চদশ লুই, যে 1715 থেকে 1774 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেছিল, যাকে প্রজাপতি রাজা বলা হয়। এবং ইনি একটি বিখ্যাত উক্তি করেছিলেন, আমার পরেই মহাপ্রলয় আসছে। আমার পরেই মহাপ্রলয় আসছে উক্তিটি কার? পঞ্চদশ লুই। তাকে কি বলা হতো? প্রজাপতি রাজা। ইনিও কিন্তু 5 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন, যদিও তার রাজা হওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না। তার ভালো লাগতো কি? উৎসব করা, শিকার করা, রান্না করা। তিনি কিন্তু খুব ভালো রান্না করতেন, বিশেষ করে
কফি কিন্তু খুব ভালো বানাতেন। তিনি মনে করতেন যে রাজ সিংহাসন চালানো হচ্ছে কফিতে চিনি মিশ্রণ করা বা চিনি ব্যালেন্স করাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার থেকে বড় কথা মানে রাজকার্যের সমস্ত বা গোটা দেশের একটা ইম্পর্টেন্ট যে আলোচনাগুলো কোথায় হবে, রাষ্ট্রসভায় হতো, রাষ্ট্রসভায় হতো না, রান্নার টেবিলে হতো। তিনি কোনো মানুষকে বিশ্বাস করতেন না, এনার যে মন্ত্রী তাদেরকেও বিশ্বাস করতেন না, প্রত্যেকের পেছনে গোয়েন্দা লাগায় রাখতেন। মানুষের বদলে সে পশুকে বিশ্বাস করতেন। তার একটা পশু ছিল বিড়াল, যে বিড়ালটা কি যখন রাজকার্য বা ইম্পর্টেন্ট কোনো কাজ হচ্ছে বিড়ালটা টেবিলের মধ্যে দিয়ে হাঁটাচলা করতেছে, ও দেখতেছে, ও যখন কেউ কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতেছে, ইম্পর্টেন্ট ফাইল নিয়ে আলোচনা করতেছে, এনার সময় যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে যে মহারাজ খুলুন দরজা, সম্রাট খুলুন, দাঁড়া একটু, কফিটা হয়ে আসছে, কফিটা হয়ে যাক তারপরে আমি দরজা খুলছি। এরকম টাইপের ক্যারেক্টার। অর্থাৎ সে প্রচন্ড উদাসীন এবং সবাই যখন মানে সম্রাটকে দেখার জন্য সামনে আসতো তিনি কি ভয়ে ভয়ে চলে যেত কোথায় বলতো, ছাদে। এবং ছাদে তার একটা গোপন মানে কামরা ছিল, সেখানে সে লুকিয়ে থাকতো, কারণ সে ভিড়ভাড়টা পছন্দ করতেন না। দেখতে কিন্তু অত্যন্ত সুদর্শন ছিলেন। একবার যখন অসুস্থ হয়েছিলেন, ফ্রান্সের সমাজ সবাই চেয়েছিল তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, কিন্তু পরে যখন তিনি সুস্থ হয়ে উঠলেন তখন দেখা গেল তিনি রাজকার্য সম্পর্কে আবার উদাসীন। তখন জনগণ বলছে যে এ মরলেই ভালো। তো এরকম টাইপের একটা ক্যারেক্টার ছিল পঞ্চদশ মিনিট। খুব লাজুক প্রকৃতি ছিলেন এবং ইনি শো অফ করতে ভালোবাসতেন না। এনার সময় থেকে আস্তে আস্তে সমস্যা কিন্তু ঢুকতে শুরু করে ফ্রান্সে। ইনি অনেকগুলো যুদ্ধে কিন্তু যোগদান করেছেন, অহেতুক অর্থ কিন্তু খরচ করেছিলেন, ভোগবিলাসের মতো থাকতেন সবসময়। এবার তোমরা জানবে ষোড়শী, যিনি 1774 থেকে 1793 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করছিলেন। সৎ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, এনার মতো ভালো মানুষ হয় না বলতে গেলে, কিন্তু শাসক হিসাবে দুর্বল ছিলেন, সিদ্ধান্ত নিতে দেরি করতেন, কর ব্যবস্থা সংস্কার করতে গিয়ে অভিজাতদের বিপ্লবের সম্মুখীন হয়েছিলেন। তার যে রানী ছিল তার নাম ছিল মেরি আতোয়ানে। তিনি কি করতেন বলতো, তিনি একটা অদ্ভুত টাইপের মানুষ, যে নতুন জুতা প্রত্যেকদিন পরবে, নতুন পোশাক প্রত্যেকদিন পরবে, তার নিজস্ব যে কর্মচারী থাকবে 500 জন, এবং তার যে চুল ছিল না, সেই চুলের মধ্যে কখনো জাহাজ বানাতো, কখনো ফুলের বাগান বানিয়ে ঘুরে বেড়াতো। এই যে মেরি আতোয়ানে আছে না, এই মেরি আতোয়ানের কিন্তু একটা সবচেয়ে ইম্পর্টেন্ট মুক্তি আছে। রুটিন দাঙ্গা যখন হচ্ছিল, কারণ ফ্রান্সের তুষারপাতের ফলে কিন্তু সেভাবে ফসল উৎপাদন হয়নি, তো ফ্রান্সের জনসমাজটা কিন্তু রাজপ্রাসাদের সামনে এসে রুটির জন্য কিন্তু বিদ্রোহ করছে। তখন এই মেরি আতোয়ানে বলছে, এ কি, এটা রুটির জন্য কেন আন্দোলন করছে, রুটি খাবে না তো কেক খা। কিন্তু ঐতিহাসিকরা বলেন এটা একটা মিথ, কারণ সবাই মেরি আতোয়ানকে বদনাম করার জন্য এই উক্তিটি করেছেন, কারণ এরও 100 বছর আগে একজন রাজকন্যা এই কথাটি বলেছিলেন। সবচেয়ে বড় কথা, এই ষোড়শ লুই কিন্তু অত্যন্ত ভালো মানুষ হওয়া সত্ত্বেও সে কিন্তু জনরোষের কবরে পড়েছিল। এই বলিকা বোকরা যাকে বলা হয়, একদম বলিকা বোকরা, এরা যে সমস্ত কাজকর্ম করে গেলে এর ফল একে ভোগ করতে লাগলো। ইনি কিন্তু গিলোটিন নামে একটি যন্ত্র আবিষ্কার বা ডিজাইন করেছিলেন, কারণ মৃত্যুদণ্ড সহজ হয়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, এই যন্ত্রে তাকেই মারা হয়েছিল কবে, 1793 খ্রিস্টাব্দে। তার যে গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রীগুলো ছিল, তুর্গ ছিল, নেকার ছিল, ক্যারন ছিল, ব্রিয়া ছিল, এরা ছিল তার উল্লেখযোগ্য কিন্তু অর্থমন্ত্রী। এরা সেই ষোড়শের সময় কিন্তু স্টেটস জেনারেল আহ্বান করা হয়েছিল 1799 খ্রিস্টাব্দে। প্রায় 175 বছর বন্ধ থাকার পর ষোড়শের সময় কিন্তু স্টেট জেনারেল আহ্বান হয়েছিল। তো যাই হোক, এরকম বিভিন্ন ধরনের আলোচনা থেকেই থাকবে। তো আজকের বিষয়ে আমরা আমাদেরকে জানালাম বিপ্লব কি, ফরাসি বিপ্লবের সূচনা কবে হয়েছিল, দ্বিতীয় ফরাসি বিপ্লব কবে হলো, কে বলেছিল, ফরাসি বিপ্লবের কারণগুলো কি কি ছিল, অস্ট্রিয়ার রেজিম কি, ভ্রান্ত অর্থনৈতিক জাতীয়বাদ কেন বলা হয় ফ্রান্সকে বা কে বলেছিল, রাজনৈতিক কারাগার রূপে ফ্রান্স কি, কে বলেছিল, এগুলা কিন্তু টিকার কারে আসতে পারে 4 নম্বর কারণ ভ্রান্ত অর্থনৈতিক জাতীয়বাদ রূপে ফ্রান্স বা অস্ট্রিয়ার রেজিম বা রাজনৈতিক কারাগার রূপে ফ্রান্স খুব গুরুত্ব সহকারে দেখবে। আর এখানে যে পূর্ব রাজবংশের কথা বললাম, চতুর্থ হেনরি, ত্রয়োদশ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, এই সম্পর্কে তোমরা জানতে পারবে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার এই বোঝানোর উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন তোমাদেরকে করি। আচ্ছা বলো তো, আমার পরেই মহাপ্রলয় আসে উক্তিটি কে করেছিল? আই অ্যাম দ্য স্টেট, এই উক্তিটি কে করেছিল? ফরাসি বিপ্লব কবে হয়েছিল এবং কোন ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল? দ্বিতীয় ফরাসি বিপ্লব কবে হয়েছিল এবং এটি কে বলেছিল? অ্যাডাম স্মিথের লেখা গ্রন্থটির নাম কি এবং অ্যাডাম স্মিথ ফ্রান্সকে কি বলে আখ্যায়িত করেছে? ভলতেয়ার ফ্রান্সকে কি বলেছে? তো এই যে বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম, প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি ভিডিওটি ঠিকঠাক করে শুনে থাকো অবশ্যই পেয়ে যাবে, এবং তোমরা সঠিকভাবে ভিডিওটি দেখে থাকলে উত্তরগুলো করতে পারলে অবশ্যই কমেন্টের মধ্যে উত্তরগুলো জানিয়ে দিও। তো আজকে এটুকুই থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকের সঙ্গে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুক বা ইনস্টাগ্রাম সঞ্জিত স্টাডি সেন্টার পেজে তোমরা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। সকলে ভালো থাকো এবং ভিডিওটি ভালো করে দেখো, অবশ্যই উপকার পাবে। আগের ভিডিওগুলো না দেখা থাকলে সেগুলো দেখে নিও। সকলে ভালো থাকো, টাটা, বাই বাই।